আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য সাধারণ গণিতের পরিসংখ্যান অধ্যায়ের প্রচুরক নিয়ে একটি ক্লাস নিলাম। এই ক্লাসে তোমাদের প্রচুরকের যে দুটি নিয়ম আছে সেই দুটি নিয়ম খুব সহজভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই একটি ক্লাস করলে তোমার এই প্রচুরক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না বলে আমি মনে করি। চলো কথা না বাড়ি আমরা এখন ক্লাসে চলে যাই। আচ্ছা, প্রথমত আমরা জানি প্রচুরকের জন্য মূলত একটি নিয়মই বিন্যস্তভাবে এবং অবিন্যস্তভাবে আছে, কিন্তু সূত্র কিন্তু একটি। আমি এই প্রচুরকের দুটি নিয়ম, একটি হচ্ছে বিন্যস্ত, এটা হচ্ছে বিন্যস্ত, এবং আমি আরেকটি ম্যাথ রেখেছি সেটা হচ্ছে অবিন্যস্ত। এই দুটি নিয়ম আমি দেখিয়ে দেবো। এই দুটি নিয়ম যে পারবে আশা করি প্রচুরক নিয়ে তার কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এখন আমরা এই ম্যাথটা সমাধান করব। তারপর হচ্ছে এটা কিন্তু বিন্যস্ত, আরেকটা আছে অবিন্যস্ত, সেটা কিন্তু আমরা সমাধান করব। আচ্ছা, আমরা এখানে বিন্যস্ত এবং অবিন্যস্ত বুঝি কীভাবে? যদি এই সংখ্যা থেকে মানে মাঝখানে যদি ব্যবধান থাকে, যেহেতু এখানে 21 থেকে 30-এর মধ্যে ব্যবধান আছে বা ব্যাপ্তি আছে, সেটাই হচ্ছে কি বিন্যস্ত পাত্র। আর যদি শুধু এখান দিয়ে সংখ্যা দেওয়া থাকতো, এলোমেলো সংখ্যা দেওয়া থাকতো, সেটা কিন্তু হচ্ছে কি অবিন্যস্ত পাত্র। আচ্ছা, এই ম্যাথগুলো সমাধান করার আগে আমি তোমাদেরকে প্রচুরক নির্ণয়ের যে সূত্রটি আছে সেটা দেখাবো। প্রচুরক নির্ণয়ের সূত্র মূলত একটি। আচ্ছা, প্রচুরক নির্ণয়ের সূত্র হচ্ছে একটি, সেটা হচ্ছে বিন্যস্ত পাত্রের প্রচুরক। আর অবিন্যস্ত পাত্রের ক্ষেত্রে কি একটি অবিন্যস্ত পাত্রের ক্ষেত্রেও আছে, কিন্তু ওটা তোমাদের জন্য খুব একটু গুরুত্বপূর্ণ নয়, সেজন্য আমি ওই বিষয়টি রাখিনি। অবিন্যস্ত পাত্রের ক্ষেত্রে সেটা হচ্ছে কি, যদি তুমি এমসিকিউ করো অথবা হ্যাঁ এমসিকিউ এর জন্য, শুধুমাত্র এমসিকিউ এর জন্য যদি তুমি করো সেটা লাগে। সেটা হচ্ছে কি, কোনো অবিন্যস্ত পাত্রে যে সংখ্যাটি সর্বাধিকবার আছে সেটা হচ্ছে ওই পাত্রের প্রচুরক, কিন্তু ওটা আসে না। বিশেষ করে এসএসসি দের জন্য এটা কিন্তু খুব একেবারেই গুরুত্বপূর্ণ নয়, সেজন্য আমি শুধু বিন্যস্ত পাত্রের জন্য সেটা রেখেছি। আচ্ছা, বিন্যস্ত পাত্রের প্রচুরক নির্ণয় সূত্রটি হচ্ছে এল প্লাস, প্রথমে আমি সূত্রটি বলছি, তারপরে আমি তোমাদের বুঝিয়ে দেবো যে এখানে এল, F1 F2 এগুলো কি আমি পরে বুঝিয়ে দেবো। প্রথমে আমি সূত্রটি বলি। সূত্রটি হচ্ছে কি এল প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 কি ইন্টু এইচ বা গুণন এইচ। আচ্ছা, এখানে এলটা কি? এলটা হচ্ছে প্রচুরক শ্রেণী, যেটা হবে আমাদের প্রচুরক শ্রেণী। এখানে মূলত আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। এই প্রচুরক শ্রেণীর যে নিম্নসীমা, এটা হচ্ছে নিম্নসীমা, এটা হচ্ছে উচ্চসীমা। এই নিম্নসীমাটা হচ্ছে এল, ঠিক আছে? এটা হচ্ছে কি এল। নিম্নসীমাকে কি দ্বারা প্রকাশ করে? এল। এই যেখানে আমি লিখে রেখেছি প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, সেটা হচ্ছে কি এল। আর এই F1টা কি? F1টা হচ্ছে, এটা হচ্ছে আমি কিন্তু এটাকে প্রচুরক শ্রেণী ধরেছি। এই প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী কোনটি? এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা আছে, এই গণসংখ্যা পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কোনটি? এটা হচ্ছে 5। পূর্ব মানে কি আগে, এটা হচ্ছে 7 এর আগে কি 5। এই 5কে, এই 7কে 5 দ্বারা বিয়োগ করতে হবে, সেটা হচ্ছে F1। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন F1টা কি বুঝতে পেরেছো? এখন F2 কি? F2 হচ্ছে যে শ্রেণীটা হচ্ছে প্রচুরক শ্রেণী, ওই প্রচুরক শ্রেণীর গণসংখ্যাকে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা দ্বারা বিয়োগ করতে হবে, সেটা কি F2। ঠিক আছে। আর এইচ কি? এইচ তো ব্যবধান, শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান, যে কোনো একটা বললেই চলে। এখানে আমি লিখে রেখেছি। তোমরা এখন এই ক্লাসটি একটু স্টপ করে এই সূত্রটি মুখস্থ করে ফেলো, তাহলে আমরা এই প্রচুরক নির্ণয় দুটি ম্যাথ খুব সহজভাবে সমাধান করতে পারবো। আচ্ছা, এখন আমি সূত্রটা রেখে দিই। এখন আমরা ম্যাথটা সমাধান করি। এখন প্রচুরক নির্ণয়ের জন্য তোমাকে প্রথমে কি করতে হবে? দেখো এখানে কি দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। শ্রেণীব্যাপ্তি কি সেটা তো আশা করি তোমরা সকলেই বুঝো। তারপর হচ্ছে কি গণসংখ্যা দেওয়া আছে। আচ্ছা, গণসংখ্যা দেওয়া আছে। এখন তোমাকে কি করতে হবে? এই প্রচুরক নির্ণয়ের জন্য তোমাকে মূলত সর্বপ্রথমে একটি কাজ করতে হবে। যদি আবার এটা কিন্তু মূলত তোমাদের হয়তোবা খ অথবা কতেও দিতে পারে, ক অথবা ক এটাই বেশিরভাগ দেয়। আর গণনে তো হয়তোবা গণনে কি দেয়? গণনে দেয় হচ্ছে কি অজীব রেখা বা বহুভুজ। বিশেষ করে এসএসসি দের, যারা এসএসসি লেভেল আছে তাদের জন্য কি দেয়? অজীব রেখা বা বহুভুজ। ঠিক আছে। আর অন্য শ্রেণীদের জন্য কি অজীব রেখা, বহুভুজ, তারপর হচ্ছে কি আয়তরেখ। ঠিক আছে। এখানে এটা খ অথবা কতে দিতে পারে, অথবা সংক্ষিপ্ত প্রশ্নতে দিতে পারে। এই প্রচুরক নির্ণয়ের জন্য সর্বপ্রথমে তোমাকে কি করতে হবে? অনেক স্কুল আছে যে স্যারা কি করবে, এই সংখ্যা, এই ছকটা যে ওঠে, মূলত ওই প্রচুরক নির্ণয়ের জন্য এই ছকের কোনো দরকার নেই। এখানে শুধু লিখতে হবে, কিছু কথা লিখে সরাসরি তোমার সূত্র ফালিয়ে অঙ্কটা করা যায়। কিন্তু অনেক স্যাররা আছে যে ছকটা যদি না দেয়, হয়তোবা 1 নাম্বার কেটে দিতে পারে। সেজন্য আমরা রিস্ক মুক্ত থাকার জন্য এই ছকটা দিতে পারি, এই ছকটা তুলে তারপর লিখতে পারি। এখন তাহলে আমরা এখানে কি লিখবো? প্রচুরক নির্ণয়ের জন্য সর্বপ্রথমে তোমাকে লিখতে হবে, মূলত এখানে আমি ছকটা উঠাচ্ছি না, কিন্তু তোমরা শুধুমাত্র যেটা তোমাদের ছক দেওয়া থাকবে প্রশ্নে, মূলত প্রশ্নে এটা ছকটা দেওয়া থাকবে, এই ছকটা তোমরা সুন্দরভাবে তুলে নেবে। আর না তুললেও চলবে, কিন্তু রিস্ক মুক্ত থাকার জন্য। সেহেতু আমি এখানে লিখি, আমি এটা তুলছি না, মূলত ধরে নাও এটা হচ্ছে এখানে। আচ্ছা, এখানে আমাদের সর্বপ্রথমে কি লিখতে হবে? প্রচুরক নির্ণয়ের জন্য সর্বপ্রথমে তোমাকে এখানে লিখতে হবে, এটা আমরা নির্ণয় করছি 1 নং। এখানে কি লিখতে হবে? প্রথমে প্রচুরক নির্ণয়ের জন্য যদি বিন্যস্ত থাকে, বিন্যস্ত থাকলে প্রচুরক নির্ণয় প্রথমে সর্বপ্রথমে তোমার লিখতে হবে এখানে
গণসংখ্যা কি গণসংখ্যা সর্বাধিক, এখানে গণসংখ্যা সর্বাধিক আছে কত, এখানে দেখো এখানে 5 7 13, এখানে কি 13 থেকে কোনো এটা কিন্তু গণসংখ্যা, এই 13 থেকে কি বড় কোনো সংখ্যা আছে, সেটা হবে গণসংখ্যা সর্বাধিক। তাহলে কতবার আছে? এই 13 বার। কতবার? এই 13 বার। ঠিক আছে, গণসংখ্যা তাহলে সর্বাধিক কতবার আছে? 13 বার। ঠিক আছে, গণসংখ্যা সর্বাধিক কতবার আছে? 13 বার। 13 বার। ঠিক আছে, গণসংখ্যা সর্বাধিক আছে কতবার? 13 বার। যা যা কি দায় না দিয়ে কমা দিতে পারে, যা কোন শ্রেণীতে অবস্থিত? এই 41 থেকে 50 শ্রেণীতে অবস্থিত, যা এত থেকে এত শ্রেণীতে অবস্থিত। কি অবস্থিত? আশা করি এটা বুঝতে পেরেছো। সর্বপ্রথমে তোমার নিয়ম কি করতে হবে? সর্বপ্রথমে নিয়মটা কি লিখবে? এখানে গণসংখ্যা সর্বাধিক কি আছে, কি লিখবে? এখানে গণসংখ্যা সর্বাধিক আছে, যে সংখ্যাটি সর্বাধিক থাকবে, যেহেতু এখানে 13 আছে সর্বাধিক, সেটা হচ্ছে আমরা এখানে লিখে দিয়েছি। এখন এটা কোন শ্রেণীতে হচ্ছে? যা এত থেকে এত শ্রেণীতে শ্রেণীতে কি অবস্থিত। সুতরাং এখানে লিখতে হবে সুতরাং প্রচুরক কি প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী তাহলে কোনটা হবে? যে সংখ্যাটা, যে গণসংখ্যা সর্বাধিক আছে সেই শ্রেণীটা হচ্ছে প্রচুরক। ঠিক আছে, যে সংখ্যাটি সর্বাধিক আছে সেই সংখ্যাটি হচ্ছে কি প্রচুরক। ঠিক আছে, সেটা এখানে প্রচুরক শ্রেণী কোনটি? 41 থেকে 50, 41 থেকে 50 কোনটি? এখানে প্রচুরক শ্রেণীটা হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। আচ্ছা, আমাদের প্রথম স্টেপ শেষ, এটা ধরে নিতে পারো প্রথম স্টেপ। এটা করার পর তোমাকে এখন কি করতে হবে? সরাসরি প্রচুরক নির্ণয় সূত্রটি তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আর প্রচুরক নির্ণয় সূত্রটি কি দেখেছিলাম? প্রচুরক নির্ণয় সূত্রটি কি লিখেছিলাম? বিন্যস্তপাতের ক্ষেত্রে প্রচুরক নির্ণয় সূত্রটি হচ্ছে L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 H গুণন H। ঠিক আছে, আমি কিন্তু সূত্রটা আগে বুঝিয়ে দিয়েছি। এখন এখানে তুমি সরাসরি প্রচুরক নির্ণয় সূত্রটি লিখবে। প্রচুরক 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 কি? প্রচুরক ইকুয়াল টু কি সূত্র আমরা দেখেছি? L প্লাস F1 ডিভাইডেড বাই কি F1 প্লাস F2 ইন্টু কি H। ঠিক আছে, তোমাকে এখানে সাইড নোট দিতে হবে। এখানে তুমি এখানে যে মানটি বসাবে সেহেতু আমরা প্রথমে এখানে লিখে দিই, আমরা পরে পরে তো মান বসাবো। এল, এখানে এল লিখেছি, F1 F2 আর হচ্ছে কি H। ঠিক আছে, এখানে এখন এল কি, আমি এল কি বলেছিলাম? যেটা প্রচুরক শ্রেণী, এটা কিন্তু প্রচুরক শ্রেণী, এটা প্রচুরক শ্রেণী না? এই প্রচুরক শ্রেণীর যে নিম্ন সীমা কোনটাকে বলে? প্রথম সংখ্যা যেটা থাকে সেটা হচ্ছে নিম্ন সীমা। ঠিক আছে, এটা হচ্ছে কি নিম্ন সীমা কত তাহলে? 41। প্রথমে তুমি এখানে মানগুলো বসিয়ে নেবে। প্রথমে কি করবে? মানগুলো বসাবে। ঠিক আছে, নিম্ন সীমা কি 41। তারপরে F1 কিভাবে বের করে? যেহেতু এটা আমাদের কি প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী মানে কি আগের শ্রেণীর গণসংখ্যাকে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা দ্বারা বিয়োগ করতে হবে। তাহলে যদি আমরা 13 বিয়োগ 7, এটাকে এটা দ্বারা বিয়োগ করতে হবে। 13 বিয়োগ 7 কত হয়? 13 যদি 7 দ্বারা বিয়োগ করি কত হয়? হয় হচ্ছে কি 13 যদি আমরা 7 দ্বারা বিয়োগ করি কত হয়? 6। ঠিক আছে, এখন কি করতে হবে আমাদের? আমরা কিন্তু F1 বের করে ফেলেছি। F2 কি? F2 কিভাবে নির্ণয় করে? F2 হচ্ছে তোমাদের যেটা প্রচুরক শ্রেণী, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যাকে তার পরবর্তী গণসংখ্যা দ্বারা কি করতে হবে? বিয়োগ করতে হবে। কি? এটা যেহেতু আমাদের প্রচুরক শ্রেণী, এটা প্রচুরক শ্রেণী, এই প্রচুরক শ্রেণীর পরবর্তী সংখ্যা কিন্তু এটা, এই 6কে 13 দ্বারা বিয়োগ করতে হবে। তাহলে আমরা করি 13 বিয়োগ কি 6, তাহলে কত হয়? 7। ঠিক আছে, F1 এবং F2 কিন্তু আমরা বের করে ফেলেছি। আর H কি? H হচ্ছে একটি সংখ্যা থেকে একটি সংখ্যার মধ্যে যে ব্যবধান। কি ব্যবধান? এই 21 থেকে 30 এর মধ্যে যে কয়টি সংখ্যা আছে, 1 2 21 22 23 24 25 26 27 28 29 30, 10টি সংখ্যা আছে। তাহলে আমাদের H কি 10। ঠিক আছে, H কি 10 মানে 10 ব্যবধান আছে। এখন আমরা শুধু মানগুলো বসিয়ে দেবো। মানগুলো কিভাবে বসাবো? এখানে L কি? L কত বেড়েছে? 41 প্লাস কত? F1 কি? F1 হচ্ছে 6 ডিভাইডেড বাই কি 6 প্লাস 7, F2 হচ্ছে 7, এস ব্যবধান কত? 10। এখন হচ্ছে 41 প্লাস কি 6 ডিভাইডেড বাই কত? হচ্ছে 13, হচ্ছে 10। ঠিক আছে, হচ্ছে 41 প্লাস কি 60। 6কে ধরে আমরা এখন এইটা নিচে মনে মনে তোমাদের 1 ধরতে হবে। এই 10কে আমরা 6 দ্বারা যোগ করবো, গুণ করবো, আর এই 1কে এটা দ্বারা, তাহলে কি হয়? 16 ডিভাইড বাই 13। ঠিক আছে, এখন কি করতে হবে? এই 41 প্লাস কি, এই যদি আমরা 16কে 13 দ্বারা ভাগ করি কত হয়? এই দেখো 4.61 এখানে যদি তোমাদের একটি জিনিস বলে দিই, এখানে প্রথমে যে সংখ্যাটি আছে সেটা নিবে, তারপরে কত আছে 6, তারপরে সংখ্যাটা নিলাম, তারপরে কোন সংখ্যাটি আছে 1, 1 এর পরে কত আছে? এখানে 5 আছে। এই 5 কি
যদি তুমি দেখো যে 5 এর থেকে কোনো বড় সংখ্যা আছে, দুটি সংখ্যা নিবে, তারপর যদি দেখো তুমি 5 এর থেকে বড় কোনো সংখ্যা আছে এই সাইডে দেখবে, তাহলে তুমি শুধু এখানে 5 এর সাথে যে কোনো সংখ্যা থাকতে পারে, এখানে তৃতীয় নাম্বার সংখ্যাকে 1 যোগ করে দেবে, তাহলে 6। ঠিক আছে, 6। এখন কি করবো আমরা, শুধু এই 41কে 4.616 দ্বারা কি করবো, যোগ করবো। তাহলে কত হয় আমাদের, 45 দশমিক কত 616। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, প্রথমে কি করতে হবে, প্রচুর নির্ণয়ের জন্য তোমাকে যে সারণীটি দেওয়া আছে সেই সারণীটা শুধু তুমি এখানে উঠাবে, তারপর এখানে লিখবে এখানে গণসংখ্যা সর্বাধিক কতবার আছে। এখানে তোমাদের অন্য ছক দিতে পারে, যে কোনো ছক দিতে পারে, তুমি এখানে দেখবে যে সংখ্যাটি গণসংখ্যা সর্বাধিক আছে সেটা লিখবে, যা কোন যে ওই গণসংখ্যাটা যে শ্রেণীতে অবস্থিত সেটা লিখবে। এখানে গণসংখ্যা সর্বাধিক বার আছে 13 বার, যায় 41 থেকে 50 শ্রেণীতে অবস্থিত, এটা লিখেছি। তারপর এখানে কি লিখেছি, প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী কোনটা, 41 থেকে 50, এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। আর তারপরে কি করবে, সরাসরি তুমি প্রচুরক নির্ণয় সূত্রটি লিখবে। প্রচুরক নির্ণয় সূত্র কি, l প্লাস f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 19। ঠিক আছে, আর এখানে কি f1 f2 কিভাবে নির্ণয় করে সেটা কিন্তু আমি দেখেছি। ঠিক এভাবেই তুমি ক্যালকুলেশন করে শুধু মানটা বসাবে। ঠিক আছে, এখন আমরা 2 নং প্রশ্নটি সমাধান করবো। এটা কিন্তু বিন্যস্ত পাতের ক্ষেত্রে। এখন আমরা কি করবো, অবিন্যস্ত পাতের ক্ষেত্রে যে সেটা নির্ণয় করবো। ঠিক আছে, আচ্ছা, অবিন্যস্ত পাতের ক্ষেত্রে কি করতে হবে, এখানে কিন্তু তোমাদের অবিন্যস্ত পাতের ক্ষেত্রে কি করবে, তোমাদের অনেকগুলো সংখ্যা দিয়ে থাকবে, অনেকগুলো সংখ্যা দিয়ে থাকবে। ঠিক আছে, এখন অনেকগুলো সংখ্যা দেওয়ার ক্ষেত্রে তোমাদের প্রথম কি করতে হবে, এখানে কিন্তু লিখিয়ে দিয়েছে, তোমাদের প্রশ্নটা মূলত দেখতে হবে। এখানে কি বলেছে, শ্রেণীব্যাপ্তি 10 ধরে সারণী তৈরি করে প্রচুরক নির্ণয় করো। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের মধ্যক নির্ণয় করতে বলতে পারতো, আমি কিন্তু মধ্যক নির্ণয়টা শিখিয়ে দিয়েছি। শুধু এখানে প্রচুরক দিয়েছে। আচ্ছা, প্রচুরক কিভাবে নির্ণয় করে, এই চেন ব্যবধান ধরে, ব্যাপ্তি ধরে সারণী তৈরি করা, এটা কিন্তু তুমি যে কোনো হচ্ছে কি গড়, মধ্যক, প্রচুরক যে কোনোটিতে ব্যবহার করতে পারো। সেটা এখানে প্রচুরক, আমি আজকে প্রচুরক নিয়ে কথা বলছি, সেই তো প্রচুরক নিয়ে এটা সমাধান করবো। আচ্ছা, প্রথমে এই ধরনের অবিন্যস্ত পাতের ক্ষেত্রে তোমাদের প্রথমে সর্বনিম্ন কি করতে হবে, শ্রেণী করতে হবে। আগেরটা যেহেতু আমাদের বিন্যস্ত দেওয়া ছিল, ওই ছকের মতো করে আমাদের সুন্দর করে সাজাতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে তোমাকে প্রথমে কি করতে হবে, সর্বপ্রথমে তোমাকে কি করতে হবে, এখানে লিখতে হবে। এখানে তোমাকে দেখতে হবে, সর্বপ্রথমে তোমাকে পরিসর নির্ণয় করতে হবে। তারপরে তোমাকে এখানে কি দেখতে হবে, এখানে সর্বোচ্চ সংখ্যা কোনটি আছে এবং সর্বনিম্ন সংখ্যা কোনটি আছে। আর তোমরা কি জানো পরিসর নির্ণয় সূত্র কোনটি, পরিসর নির্ণয় সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। ঠিক আছে, কি পরিসর নির্ণয় সূত্র কি, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। ঠিক আছে, এখন আমরা এখানে লিখব সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা কোনটি আছে, এখানে সর্বোচ্চ সংখ্যা 75 থেকে কোনটি 80 80 80 80 80, এখানেও 80, দেখি 90 90 93, হ্যাঁ 93, এই 99 99 হচ্ছে আমাদের এখানে সর্বোচ্চ সংখ্যা। ঠিক আছে, এখন সর্বনিম্ন সংখ্যা কি করতে হবে, এখন সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা এখন আমাদের এখানে সর্বনিম্ন সংখ্যা কত আছে, 55 50 50 50 50 থেকে আর কোনো ছোট সংখ্যা নেই, সেহেতু আমাদের সর্বনিম্ন সংখ্যা কত 50। এখন আমাদের কি করতে হবে, পরিসর নির্ণয় সূত্রটি লিখতে হবে, পরিসর। আচ্ছা, এখানে আমাদের পরিসর নির্ণয় সূত্র কোনটি, পরিসর নির্ণয় সূত্রটি হচ্ছে এটা, যে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। ঠিক আছে, এখন আমরা এখানে লিখব পরিসর কি, পরিসর নির্ণয় সূত্র কি, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ কি সর্বনিম্ন সংখ্যা, তারপর কি হবে, শুধু যোগ 1 করে দিতে হবে। ঠিক আছে, যোগ 1, সেটা হচ্ছে আমাদের পরিসর। এখন এখানে কি সর্বোচ্চ সংখ্যা কত, 99, সর্বনিম্ন সংখ্যা 15, যোগ কত 1। এখন যদি 99 থেকে বিয়োগ 50 বিয়োগ করি, তাহলে কত হয়, হচ্ছে 49 প্লাস 1 15। ঠিক আছে, 15 আসে। এখন আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু এখানে বলে দিচ্ছে শ্রেণীব্যাপ্তি 10 ধরে বা শ্রেণী ব্যবধান 10 ধরে শান্তি করো। তাহলে আমার এখানে যদি তোমার লেখা না থাকতো, সেক্ষেত্রে তুমি 5 10 15 যে কোনো সংখ্যা দ্বারা তুমি করতে পারো। বেশিরভাগ কিন্তু তোমাকে 5 অথবা 10 দিয়ে দিবে, নাহলে তুমি 10 অথবা 5 দ্বারাই তুমি করতে পারো, সেটা তোমার জন্য ভালো হবে। সেটা এখানে 10 শ্রেণী ব্যবধান 10 দেওয়া আছে, শ্রেণী ব্যবধান 10 ধরে আমরা এখন সারণী তৈরি করবো। এখানে তার আগে আমাদের শ্রেণী সংখ্যা কতটি হবে সেটা আগে নির্ণয় করতে হবে। এখন লিখি, সুতরাং কি শ্রেণী ব্যবধান কি, শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান একটা লিখলে হলে, এখানে ব্যাপ্তি তো আছে, সেটা শ্রেণী ব্যাপ্তি 10 ধরে শ্রেণী সংখ্যা এখন তোমাকে শ্রেণী সংখ্যা নির্ণয় কিভাবে করবে, শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্রটি হচ্ছে কি, এই
50কে তোমাকে পরিসর নির্ণয়ের পর যে সংখ্যাটি বের হবে সেটাকে তুমি যে যে ব্যাপ্তি মানে যে সংখ্যা দ্বারা তোমাকে বলবে যে 5 ধরে ব্যাপ্তি শ্রেণী সংখ্যা নির্ণয় করো বা 10 ধরে বা 15 ধরে, সেটা নিচে বিয়োগ করে দিবে, ভাগ করে দিবে। তাহলে 50কে যদি 10 দ্বারা বিয়োগ করি, ভাগ করি, তাহলে কত হয়? 5। ঠিক আছে? এখন যদি এখানে ধরলাম 49 আছে, 49কে যদি 10 দ্বারা বিয়োগ করে দশমিক আসবে, সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? যদি এখানে কোনো দশমিক আসে, দশমিকের পর ধরলাম এখানে একটি সংখ্যা হচ্ছে 4.99 আসলো, সেক্ষেত্রে তুমি কি করতে, এখানে এটা কিন্তু সমান সমান থাকবে, এটাকে তুমি এই চিহ্ন দ্বারা শুধু লিখবে এখানে 5। ঠিক আছে? প্রায় প্রায় লিখে দিতে পারো। ঠিক আছে? এখন আমরা কি করবো? এখন আমাদের শ্রেণী সংখ্যা কতটি লিখে দিয়েছে? 50টি। ঠিক আছে? আর এই শ্রেণী ব্যাপ্তি নির্ণয় মাধ্যমটা কি? শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী বা অথবা এই শ্রেণী সংখ্যা নির্ণয় কিভাবে করবে? প্রথমে লিখবে শ্রেণী ব্যাপ্তি, তারপর হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যা আগে লেখা যাবে, প্রথমে লিখতে হবে তোমাকে কি? শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তির পর লিখতে হবে ট্যালি চিহ্ন। ট্যালি চিহ্ন কি তোমরা চেনো? আচ্ছা, আজকে ক্লাসে তোমাদের আমি খুব সুন্দরভাবে ট্যালি চিহ্ন নির্ণয় করা শিখে দেবো। প্রথমে কি? শ্রেণী ব্যাপ্তি, ট্যালি চিহ্ন, গণসংখ্যা, আর কি? আর কিছুই না। এই তিনটি নির্ণয় করতে হবে মূলত। সেটা আমাদের শ্রেণী সংখ্যা কত হবে? 5। ঠিক আছে? আমরা কি করবো? শ্রেণী, আচ্ছা আমরা এখানে ছক কেটে নিয়েছি। আমাদের শ্রেণী সংখ্যা কতটি হবে? 5টি। শ্রেণী সংখ্যা আমরা 5টি নিয়েছি, 1 2 3 4 5। আর এটাই তোমাকে প্রথম আরেকটি ঘর তোমাকে বেশি নিতে হবে, সেখানে তোমার প্রথমে লিখতে হবে শ্রেণীব্যাপ্তি। এই ট্যালি নির্ণয়ের জন্য, প্রচুর নির্ণয়ের জন্য কিন্তু এটা। আর গড় নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমার মধ্যমান, তারপর হচ্ছে কি এফআই গুণন ইউআই বা এগুলোই সংক্ষিপ্ত পদ্ধতি বা গাণিতিক গড়। আর মধ্যক নির্ণয়ের জন্য আছে প্রমিত গণসংখ্যা নির্ণয় করতে হবে, আরেকটি ঘর লাগবে। কিন্তু প্রসব নির্ণয়ের জন্য শুধু শ্রেণীব্যাপ্তি, ট্যালির জন্য গণসংখ্যা। এটা কিন্তু অবিন্যস্ত পাচ্ছি ক্ষেত্রে। ঠিক আছে? আর যদি বিন্যস্ত পাতা থাকতো সেই তো আমাদের কি লাগতো? শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা। আচ্ছা, শ্রেণীব্যাপ্তি এখন আমরা কিভাবে নির্ণয় করবো? এখানে আমাদের দেখতে হবে আমাদের সর্বনিম্ন সংখ্যা কত আছে। এখানে আমাদের সর্বনিম্ন সংখ্যা আছে 50। সেটা আমরা এখানে 50 থেকে শুরু করি। যদি 50 থেকে শুরু করি, আর শ্রেণী ব্যবধান কত? শ্রেণীব্যাপ্তি 10। সেটা আমাদের 10 করে যদি আমরা বাড়ি 50, 50 51 52 53 54 55 56 57 58 59, আমাদের কিন্তু 10টি সংখ্যা হয়ে যায়। সেটা আমরা এখানে কি লিখবো? 49 বলেছি, সরি, 59। 59। কিন্তু এখন সেম ভাবে এখানে যদি আমরা এরপর সংখ্যা কত? 60। 60 থেকে আবার সেই 10 ভাবে ব্যবধান করলে শুধু 10 বাড়াতে হবে, সেটা হবে 19। এখানে ঠিক একইভাবে 17, 70, তারপর এখানে হবে কি 79, 80, 89, কি 90, 99। দেখো এখানে আমাদের সর্বনিম্ন সংখ্যা যেটা 50, সর্বনিম্ন সংখ্যা 50 থেকে শুরু করেছি এবং সর্বনিম্ন সংখ্যা 90 এসে আমাদের কিন্তু শেষ হয়েছে। এটা যদি হয় তাহলে বুঝবে তোমার পরিসর নির্ণয় ঠিক হয়েছে এবং তোমার শ্রেণী সংখ্যা নির্ণয় করাও বা শ্রেণী ব্যাপ্তি নির্ণয় করাও ঠিক আছে। এখন আমাদের এই ট্যালি চিহ্ন কিভাবে নির্ণয় করবো? ট্যালি চিহ্ন নির্ণয়ের জন্য তোমাকে প্রথমে কি করতে হবে? তোমাকে যে ডাকটা দেওয়া থাকবে, মূলত যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এখানে দেখতে হবে। এখানে তুমি এভাবে যে খুঁজে এই সংখ্যায় কিটা হবে এভাবে করবে না, সিরিয়াল বাই লিখবে। এখানে কত আছে? 75। আচ্ছা, আমাদের প্রশ্নে এই সংখ্যাগুলো দেওয়া আছে। তুমি মূলত এখানে কিভাবে তুমি এই সংখ্যা ট্যালি নির্ণয় করবে? প্রথম যে সংখ্যাটি আছে 75, তুমি যেখানে শ্রেণী নির্ণয় করেছো সেখানে দেখবে 75 যে কোন শ্রেণীতে মধ্যে আছে। এখানে দেখো 70 থেকে 79-এর মধ্যে কিন্তু 75 আছে, ঠিক না? সেটা এখানে দেবে একটি দাগ। ট্যালি নির্ণয়ের কিন্তু কোনো কিছু নিয়ম আছে, সেগুলো আমি যখন ট্যালি নির্ণয় করবো তখন কিন্তু বুঝিয়ে দেবো। তারপরে এখানে কি এই সংখ্যাটি হয়ে গেছে। তারপরে হচ্ছে কি 65। 65 কোন শ্রেণীতে আছে? 60 থেকে 69-এর মধ্যে, এখানে 65 একটি করে দাগ দেবে। তারপরে কত হচ্ছে? 80। 80 কোন শ্রেণীতে আছে? 80, এখানে একটি দাগ দিলাম। 55, এখানে 50 থেকে 59-এর মধ্যে কিন্তু এই 80, 55 আছে, সেটা এখানে একটা দিই। 60, 60 কিন্তু এই শ্রেণীতে আছে, 60। এভাবে তুমি একটি করে নেবে। তারপর হচ্ছে 80, 80 এই শ্রেণীতে আছে। তারপর হচ্ছে 60, সরি 50, 50 এই শ্রেণীতে আছে। তারপর হচ্ছে 75, 75 কোন শ্রেণীতে আছে? এই 70 থেকে এই শ্রেণীতে। তারপর হচ্ছে কি 64, 64 এই শ্রেণীতে আছে। 70, 70 এই শ্রেণীতে আছে। 80, 80 কোন শ্রেণীতে আছে? এই 80। এভাবে তুমি যদি নির্ণয় করো তোমাকে অনেক সহজ হবে। তারপর হচ্ছে 75, 75 এই শ্রেণীতে আছে, এই শ্রেণীতে। 55, 55 কোন শ্রেণীতে আছে? এই শ্রেণীতে আছে। 80 কোন শ্রেণীতে আছে? এই শ্রেণীতে আছে। 70 কোন শ্রেণীতে আছে? এই শ্রেণীতে। এখন দেখো এখানে কিন্তু আমাদের 4টি হয়ে গেছে। এখন কিন্তু আমাদের মূলত সবাই কি করবে? আরেকটি দাগ দেবে। কিন্তু এখানে কিন্তু তা যাবে না। ট্যালি নির্ণয়ের জন্য তোমাকে এখানে এভাবে একটি ক্লোজ দিতে হবে। ঠিক আছে? হয়ে গেছে। আর এখন কি করতে হবে? 75, 75 কোন শ্রেণীতে আছে? এই শ্রেণীতে আছে। তারপর কি সরি, আচ্ছা এটা কোন শ্রেণীতে আছে? 67, 67 আছে কোন শ্রেণীতে? এই শ্রেণীতে। 80, 80 কোন শ্রেণীতে আছে? এই শ্রেণীতে। ঠিক একইভাবে 5টি হলে এভাবে তোমাকে দাগ দিতে হবে। তারপরে 90 কোন শ্রেণীতে আছে? এই শ্রেণীতে। 72 কোন শ্রেণীতে আছে? এই শ্রেণীতে। 73, 73 আছে। 93, 93 আছে এই শ্রেণীতে। তারপর হচ্ছে 85, 85 এই শ্রেণীতে। 69,
69 আছে এই শ্রেণীতে, এভাবে দাগ দিতে হবে। তারপর হচ্ছে 74 আছে এই শ্রেণীতে, তারপর 80 আছে এই শ্রেণীতে, তারপর হচ্ছে কি 78 আছে এই শ্রেণীতে, তারপর হচ্ছে কি 64 আছে এই শ্রেণীতে, 80 আছে এই শ্রেণীতে, 85 আছে কোন শ্রেণীতে, এই শ্রেণীতে, আর 99 কোন শ্রেণীতে আছে, এই শ্রেণীতে। আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাকে দেখতে হবে এখানে 3, এখানে কত আছে 6, এখানে কত 5 6 7 8 9 9, এখানেও ঠিক 9, এখানে কত 3। এখন দেখো তোমাকে এখানে যোগ করতে হবে। দেখো তোমার এখানে মোট কতটি হয়, 3 প্লাস 6 প্লাস 9 প্লাস 9 প্লাস 6 প্লাস 9 প্লাস 9 প্লাস 3। দেখো এখানে 13 আসে। এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে 30 জন শিক্ষার্থী, সেটা আমাদের চ্যালেঞ্জ নিয়ে কিন্তু সঠিক হয়েছে। এখন তোমাকে এখানে কি করতে হবে, এখানে দেখতে হবে। দেখো এখানে আমাদের একটি মিস্টেক হয়েছিল, কিন্তু এখানেও 9 হয়েছিল, এখানেও 9, কিন্তু এটা কিন্তু হবে না। প্রচুর নির্ণয়ের জন্য যে কোনো একটি সংখ্যা হবে, সেটা আমরা এখানে একটি মিস্টেক হয়েছিল যে আমি এখানে করেছিলাম, এখানে 10 এখানে আমরা যখন ওই বিন্যস্ত পাত্র নির্ণয় করেছিলাম তখন কিন্তু ট্যালি ছিল না, এখানে কিন্তু আমরা ট্যালি নির্ণয় করেছি, কিন্তু এখানে কি ছিল শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা। আমরা কিন্তু এই দুটি নির্ণয় করে ফেলেছি। এখন কি করতে হবে, ঠিক ওইটার মতো এখানে লিখতে হবে। এখানে কি লিখবে, এখানে কি গণসংখ্যা। এখানে মূলত গণসংখ্যাটা মূল বিষয়। গণসংখ্যা সর্বাধিক কি, সর্বাধিক কতবার আছে, এই 10 বার। এটাই কিন্তু আমাদের প্রশ্ন শ্রেণী, 10 বার আছে, ঠিক আছে, আছে। যা কোন শ্রেণীতে অবস্থিত ঠিক ওটার মতো, যা এই 70 থেকে 79 শ্রেণীতে কি অবস্থিত, ঠিক আছে। সুতরাং কি আমাদের প্রশ্ন শ্রেণী কোনটি, সুতরাং প্রচুরক শ্রেণী 70 থেকে 80। এখন কি করতে হবে আমাদের, সরাসরি আমরা সূত্র লিখব। আচ্ছা, আমাদের প্রশ্ন নির্ণয় সূত্রটি কি ছিল, প্রশ্ন নির্ণয় সূত্রটি ছিল কি L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 গুণন H, ঠিক আছে। এখন আমরা সরাসরি প্রচুরক নির্ণয় সূত্রটি লিখবো প্রচুরক নির্ণয় সূত্র কি L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 গুণন H। তারপর এখানে কি করতে হবে, সাইড দিতে হবে। এখানে লিখবে, এখানে যেগুলো আছে শুধু প্রথমে লিখবে L, তারপর হচ্ছে F1, তারপর হচ্ছে কি F2, তারপর হচ্ছে H। এখানে L কি শ্রেণীর নিম্নসীমা। এখানে আমাদের নিম্নসীমা কোনটি, এটা যেহেতু প্রচুরক শ্রেণী, এটা কিন্তু প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কত, এটা হচ্ছে নিম্নসীমা, এটা হচ্ছে উচ্চসীমা, এটা হচ্ছে নিম্নসীমা 70। এখানে আমাদের লিখতে হবে কি, এখানে আমাদের লিখতে হবে কি আমাদের কি নিম্নসীমা হচ্ছে 70। এখন হচ্ছে কি F1 কিভাবে নির্ণয় করে, এটা হচ্ছে তোমার প্রচুরক শ্রেণী, এটা কিন্তু 10 কি করে তার পূর্ববর্তী শ্রেণী দ্বারা বিয়োগ করে যে গণসংখ্যাকে বিয়োগ করলে যেটা হবে সেটা এখানে আমাদের কি 10কে যদি আমরা 9 দ্বারা 6 দ্বারা বিয়োগ করতে হবে, 10কে 6 দ্বারা, এবং F2 কি এই 10কে 9 দ্বারা 8 দ্বারা বিয়োগ করতে হবে। তাহলে আমরা এটা লিখি। তাহলে আমরা এখন কি করবো, এই F1, এখানে F1 কি 10কে কি ধরবো, 10 কি করবো হচ্ছে কি 6 দ্বারা বিয়োগ, আর F2 কি 8 দ্বারা বিয়োগ। তো 10কে 6 দ্বারা বিয়োগ করলে 4, আর এটা হচ্ছে কি থাকে 2, ঠিক আছে। আর এই কেস কিন্তু আমরা আগে লিখেছি, আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া ছিল 10। সেটা এখানে আমরা কি করবো, এখন শুধু মান বসাবো। নিম্নসীমা কত 70 প্লাস F1 কি, F1 হচ্ছে 4, F1 কি 4 প্লাস F2 কি, F2 হচ্ছে 2, H কি, H হচ্ছে ব্যবধান 10, ঠিক আছে। এখন কি করবো আমরা, এখন হচ্ছে 70 প্লাস কি 4, এটা নিচে মনে 1 আছে, এই 10কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 40, আর 4 প্লাস 2 মানে 4 প্লাস 2 কত হয় 6। এখন কি করবো আমরা, এই 40কে 6 ভাগ করবো, 40কে 6 দ্বারা ভাগ করবো, 40 ভাগ হচ্ছে 6.70 প্লাস কি বলেছিলাম আমি, যে তুমি এখানে প্রথম সংখ্যাটি লিখবে। আমরা প্রথম সংখ্যা, তারপরে দশমিকটা লিখলাম, তারপরে কি দুটি সংখ্যা নেবে, দুটি সংখ্যা নিলাম, দুটি সংখ্যা নেওয়ার পর তৃতীয় সংখ্যাটি দেখবে, তৃতীয় সংখ্যাটির পরের সংখ্যাটি দেখবে। এখানে যদি 5-এর থেকে বেশি বা 5-এর থেকে যদি বেশি থাকে তাহলে কি লিখবে, এখানে শুধু যে তৃতীয় নম্বর সংখ্যাটিতে কি করবে, এক কি করবে, যোগ করে দেবে, সেটা এখানে লিখি 7, ঠিক আছে। এখন কি করবো আমরা, এই 7কে কি করবো, এই 70কে এটা দ্বারা যোগ করলে কত হয়, 76.667, এটা তুমি এখানে লিখতে পারো প্রায়, ঠিক আছে। এখানে কিন্তু অনেক সংখ্যা আছে, এটা কেমন প্রায়, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বিন্যস্ত এবং অবিন্যস্ত দুই ধরনের নিয়মই তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো, ঠিক আছে। যদি তোমার তাও কোনো সমস্যা থাকে প্রশ্ন নির্ণয়ে, আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো। আমি তোমাদের জন্য, আমাকে বলে দেবে কোন বিষয়টি তোমার কঠিন লেগেছে বা বুঝতে পারোনি, সেটা আমি তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে ধন্যবাদ। তোমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য স্বাগতম।